অ্যাডভোকেট ঘোষালকে রিতের সামনে নিয়ে এসে সব সত্য ফাঁস করলো বিদ্যা। ভয় পেয়ে গেল সৃঞ্জয়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা বিদ্যা বড়বাবুর কাছে যায়। সেখানে গিয়ে বড়বাবুকে বলতে থাকে, আপনি যে আমাকে আমাকে কনিষ্ক বিশ্বাসের কথা বলেছিলেন, সেই কনিষ্ক বিশ্বাসের সঙ্গে আমি কথা বলতে চাই। ওনার সঙ্গে আমার দেখা করিয়ে দিন, ওনার সঙ্গে আমাকে মিট করিয়ে দিন। এ কথা শুনে দেখা যাবে বড়বাবু বলতে থাকে, শুধু বললেই কি হয়, ওনার সঙ্গে এখন মিট করা যাবে না, কোনোভাবে ওনার সঙ্গে মিট করা যাবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমার মনে হচ্ছে আপনি হয়তো বিক্রি হয়ে গেছেন বড়বাবু। আপনাকে আর আমার বিশ্বাস হচ্ছে না, আপনাকে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি বিক্রি হয়ে গেছেন, নিজেকে নিজেকে বিক্রি করে দিয়েছেন। এ কথা শুনে দেখা যাবে তখন তখন দেখা যাবে বড়বাবু বলতে থাকে, কি বলছেন এসব আপনি? তখনই বিদ্যা বলে, হ্যাঁ যা বলছি একদম ঠিক বলছি। এই বলেই বিদ্যা বলতে থাকে, আপনি না বললেন, এখন আমার গন্তব্য হবে অ্যাডভোকেট ঘোষাল। আমি ওনার কাছে যাব, ওনার কাছে গিয়ে সত্যটা জানার চেষ্টা করব। উনি যদি আমাকে না বলে, এবার এবার একটা কথা মাথায় রাখবেন, প্রফেসর বিদ্যা ব্যানার্জি যে করে হোক সত্যটা বের করবে, কোনোভাবেই আর অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। অনেক আপোষ করেছে, আর নয়, আপোষ করতে করতে আজকে এই অবধি এসে পৌঁছেছে। কিন্তু কিন্তু এবার আর আর আপোষের সঙ্গে কোনো রকম কোনো কথা হবে না, কোনো রকম কোনো আপোষ হবে না। এবার ডাইরেক্ট নিজেকে কিছু একটা করতে হবে। আপোষ করতে করতে আজ এত দূর অবধি এসে পড়েছি, কোনোভাবেই কিচ্ছু পাইনি। আমার আমার সেই সম্বল, আমার স্বামী, সেও আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমি তাই আমি কোনোভাবেই আর নিজেকে নিজেকে আর দূরে ঠেলে দিতে চাই না। এবার নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে, নিজের জন্য নিজেকেই লড়তে হবে। এরপরে দেখা যাবে এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে অ্যাডভোকেট ঘোষালের কাছে আছে। সেখানে এসে বলতে থাকে, আমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, আপনি আমাকে খুব ভালো করেই চেনেন, আমি খুব ভালো করে জানি এটা। একদম নাটক করবেন না, একটা কথা বলুন, আপনার আপনার ক্লায়েন্ট মিস্টার মিস্টার আপনার ক্লায়েন্ট কনিষ্ক বিশ্বাসের সঙ্গে আমি কথা বলতে চাই, ওনাকে আমার সঙ্গে কথা বলিয়ে দিন। এ কথা শুনে দেখা যাবে অ্যাডভোকেট ঘোষাল বলতে থাকে, তা এসবের মানে কি? আমার আমার ক্লায়েন্ট মানে উনি তো আমার ক্লায়েন্ট নয়। তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, কে বলেছে উনি আপনার ক্লায়েন্ট নয়? আমি তো জানি যে উনি আপনার ক্লায়েন্ট, কারণ কারণ ওনার কথাতেই তো আপনি সমস্তটা করছেন। আপনি তো আমার কেসটা লড়ছেন ওনার কথাতেই। আমি তো আপনাকে অ্যাপয়েন্ট করিনি, আপনাকে তো কনিষ্ক বিশ্বাসী অ্যাপয়েন্ট করেছে। তবে উনি তো আপনার ক্লায়েন্ট, তাই না? ওনার সঙ্গে আমি কথা বলতে চাই, ওনার ওনার নাম্বারটা আমাকে দিন। তখনই দেখা যাবে এ কথা শুনে অ্যাডভোকেট ঘোষাল ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি আমি এখন কি করব, কোনোভাবে বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে এদিকে দেখা যাবে সৃঞ্জয়ী বলতে থাকে, আমি বিদ্যাকে হারিয়ে দেব, কোনোভাবে বিদ্যাকে আমি জিততে দেব না। ওকে আমি কোনোভাবেই কিছুতে জিততে দেব না, ওকে হারতেই হবে, ওকে যে কোনো মূল্যে হারতে হবে। আমি ওকে বুঝিয়ে দেব যে সৃঞ্জয়ী চ্যাটার্জি কতটা ভয়ঙ্কর। সৃঞ্জয়ী চ্যাটার্জির বুদ্ধির সঙ্গে ও কখনোই পেরে উঠতে পারবে না। সৃঞ্জয়ী চ্যাটার্জিকে ও এখনো সেভাবে চিনে উঠতে পারেনি। এরপরে দেখা যাবে এদিকে বিদ্যা বলতে থাকে, কি হলো, উত্তর দিচ্ছেন না যে? উত্তর তো দিতে হবে, তাই না? এরকম করে যদি সবকিছু লুকিয়ে রাখেন তবে কি করে হবে? এরকম করে লুকিয়ে রাখলে তো কোনোভাবে হবে না, আপনাকে তো মুখ খুলতে হবে, আর তা না হলে আপনাকে আমি টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যাব। তখন এই কথা শুনে দেখা যাবে ভয় পেয়ে যায় অ্যাডভোকেট ঘোষাল। অ্যাডভোকেট ঘোষাল বলতে থাকে, আপনি কি আমার সঙ্গে জোর জবরদস্তি করছেন? একজন আইনজীবীকে আপনি আপনি ট্রিট করছেন? আমি চাইলে আপনাকে আইনের মারপ্যাচে আপনাকে কোর্ট অব্দি নিয়ে আসতে পারি। আপনার কি কোনো ধারণা আছে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? তখনই বিদ্যা বলে, হ্যাঁ আমি জানি যে আপনি আমাকে কোর্টে নিয়ে যেতে পারেন, কিন্তু কোর্টে তো আমি গিয়েছি অলরেডি। কোর্টে আমার পা পড়ে গেছে, এখন আর আমি কোর্টে যাওয়া নিয়ে ভয় পাই না। তাই একটা কথা মাথায় রাখবেন, আমি যে জন্য এখানে এসেছি সেটা আমি নিয়ে যাব। আপনাকে আপনাকে সমস্তটা বলতেই হবে। আপনারা কি ভেবেছেন এত সহজে একজন নারীকে একা পেয়ে আপনারা সবাই মিলে এরকম করে কোণঠাসা করবেন, সেটা আমি মেনে নেব? কিছুতেই নয়, কিছুতেই আমি মেনে নেব না। এরপরে দেখা যাবে অ্যাডভোকেট ঘোষালের কলার চেপে ধরে চ্যাটার্জি বাড়িতে নিয়ে আসে বিদ্যা। বিদ্যা চ্যাটার্জি বাড়িতে এসে চিৎকার করে রিত ও রাজদীপ চ্যাটার্জিকে ডাকতে থাকে। ঠিক তখনই রিত দৌড়ে নেমে এসে বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, এখানে কি সিন ক্রিয়েট করতে এসেছো? তুমি এ বাড়িতে কেন এসেছো? তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, এই যে অ্যাডভোকেট ঘোষাল, ওনার মুখ থেকে আপনি সমস্ত সত্যিটা জানুন।
আমি যে ওনাকে অ্যাপয়েন্ট করিনি এবং কনিষ্ক বিশ্বাস সম্পর্কে আমি কিছু জানি না, সমস্তটা উনি নিজের মুখে স্বীকার করবে। উনি নিজের মুখে সমস্ত সত্য স্বীকার করবে। এরপরে হৃদ বলতে থাকে, কি সত্য স্বীকার করবে বিদ্যা? কোন সত্যের কথা বলছো তুমি? এখানে প্লিজ সিক্রেট করো না, আমি চাই না তুমি কোনো সিক্রেট করো এখানে, আমি চাচ্ছি না তুমি যে তুমি সবার সামনে ছোট হও, প্লিজ এখান থেকে চলে যাও। তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, আমি অবশ্যই যাব, আমি আপনার কাছে কিছুতেই থাকবো না, কিন্তু কিন্তু আমি যে কোনো রকম কোনো চরিত্রহীনা নয় সেটা তো প্রমাণ করতেই হবে, তাই না? আমার চরিত্র নিয়ে কথা উঠেছে, আমার চরিত্রতে কালি ছেটানো হয়েছে, সেটা তো আর আমি মেনে নিতে পারি না। সে ব্যাপারে তো আমাকে কথা বলতেই হবে, চোখে চোখ চোখ রেখে বলতে হবে, সমস্তটা সবার সামনে উদ্ঘাটন করে দিতে হবে, তাই আমি এখানে এসেছি। এরপরে দেখা যাবে অ্যাডভোকেট অ্যাডভোকেট ঘোষাল বলতে থাকে, প্লিজ ম্যাম আমাকে ছেড়ে দিন, আমি সমস্তটা বলছি, আমি সবকিছু বলছি। তখনই সৃঞ্জয়ী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি হচ্ছে এইসব বিদ্যা? এখানে এখানে কি তুমি এখানে কি তুমি গায়ের জোর খাটাতে এসেছো রিত? ওকে একদম বিশ্বাস করবে না, ওকে এখান থেকে বের করে দাও। তখনই দেখা যাবে রিত বলতে থাকে, না কাকিমা, ও কি বলতে চায় আমি শুনতে চাই, ওর কথাটা শোনা জরুরি। আচ্ছা বিদ্যা, কি বলবে তুমি বলো, আমি আমি শুনতে চাই তুমি কি বলতে চাও, তোমার কি বক্তব্য আছে? যদি যদি বলার মতো হয় বলতে পারো, আর যদি সেটাও কোনো মন গড়া গল্প হয়ে থাকে তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনার যা শাস্তি দেওয়ার আপনি দেবেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার কথাটা এখন আপনাকে শুনতেই হবে, যে কোনো মূল্যে আমার কথা আপনাকে শুনতেই হবে। এই কথা শুনে দেখা যাবে তখন তখন সৃঞ্জয়ী বলতে থাকে, আমি বুঝতে পারছি না এখানে তুমি কেন এসেছো বিদ্যা, এখান থেকে বেরিয়ে যাও, তোমার মতো চরিত্রহীনা মেয়ে আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তখনই বিদ্যা বলে, আমি তো এখানে থাকতে আসিনি, কেন ভয় পাচ্ছেন? কেন ভয় পাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। আপনি কেন ভয় পাচ্ছেন? আপনাকে কেন ভয় পেতে হচ্ছে? আপনি আপনি তো একজন সৎ মানুষ, তাই না? আপনি তো ভয় পাওয়ার কথা নয়, তবে ভয় পাচ্ছেন কেন বলুন তো? কেন ভয় পাচ্ছেন আপনি? তখনই সৃঞ্জয়ী বলে, আমি ভয় পাবো কেন? আমি তো ভয় পাচ্ছি না, কিন্তু তুমি কেন এখানে এসে সিনক্রেট করছো সেটাই জানতে চাইছি। তখনই বিদ্যা বলে, আমি কোনো রকম কোনো সিনক্রেট করছি না, যেটা সত্যি, যেটা ফ্যাক্ট সেটাই বলতে এসেছি। নিজেকে নিজেকে তো প্রমাণ করতে হবে, তাই না? আপনি যে এই যে চরিত্রহীনা বলছেন, আমার যে চরিত্রে কোনো রকম কোনো তকমা নেই, কোনো রকম কোনো কালি নেই, সেটা তো আমাকেই প্রমাণ করতে হবে। আপনারা আমার চরিত্রে দাগ লাগিয়ে দিবেন আর আমি সেটা মেনে নেব, সেটা মেনে নিয়ে এখান থেকে চলে যাবো, এটা এরকম মেয়ে আমি নই। এরপরে দেখা যাবে এই কথা শুনে তখন সৃঞ্জয়ী ভয় পেয়ে যায়। এরপরে অ্যাডভোকেট ঘোষাল বলতে থাকে, সরি ম্যাম, আমাকে ক্ষমা করে দেবেন, আমার এখানে আর করার কিছুই নেই, আমি এখন এখানে বলতে বাধ্য, আমি যদি না বলি তবে ম্যাম আমাকে ছাড়বে না, উনি আমাকে এখানেই শেষ করে ফেলবে, তাই আমি সত্যিটা বলতে বাধ্য। তখনই দেখা যাবে এ কথা বললে হৃদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, কিসের কথা বলছেন আপনি? আপনি কাকিমাকে কেন এভাবে বলছেন? কাকিমার কাছে সরি বলছেন কেন? তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, কারণ কারণ তোমার কাকিমাই এই সব কিছুর মূলে আছে, উনি সমস্ত কিছুর কলকাঠি নাড়ছে, উনি ইচ্ছে করে তোমার আর আমার সম্পর্ক ভাঙার জন্য এই নোংরা চক্রান্তটা করেছে। এরপরে দেখা যাবে ড্রাইভার সমস্ত কথা বলে দিলে অবাক হয়ে যায় রিত বলতে থাকে, সরি বিদ্যা, আমি বুঝতে পারিনি। আর কাকিমা, তুমি এই কাজটা কি করে করতে পারলে? তখনই দেখা যাবে সৃঞ্জয়ী বলে, উনি মিথ্যে বলছে, এবং বিদ্যা ওনাকে ভয় দেখিয়ে এই কথাগুলো বলাচ্ছে। উনি বললেন তো, যদি উনি কথাগুলো না বলে তবে ওনাকে ও হুমকি দিয়েছে, ওকে প্রাণে মেরে দেবে, তাই উনি ভয় পেয়ে এই মিথ্যেগুলো বলছে, বিদ্যা শিখিয়ে এনেছে। তখনই দেখা যাবে রাজদীপ এসে কষে থাপ্পড় মারে সৃঞ্জয়ীকে আর বলতে থাকে, সৃঞ্জয়ী, আমি তোমাকে বিশ্বাস করে আমার আমার সমস্ত কিছু আমি নিজেকে তোমার কাছে তুলে দিয়েছি, সবকিছু আমি তোমার দায়িত্ব ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতেও পারিনি। তুমি তুমি তার মানে আমাকে আমাকে শারীরিকভাবে নিকৃষ্ট করেছো, তুমি আমাকে শারীরিকভাবে এভাবে ভেঙে পড়তে সাহায্য করেছো, তাই তো? তুমি আমাকে এভাবে কুন্ডা লাগিয়ে শারীরিকভাবে নিকৃষ্ট করেছো আর বিদ্যার নাম দিয়েছো। আমার এখন মনে হচ্ছে সত্যি আমি তোমাকে কখনো ভালো করতে পারিনি। এবারের বউ হয়েছে অনেক দিন, কিন্তু কিন্তু তোমাকে আমি কোনোভাবে বোঝাতে পারিনি যে ঠিক ভুলের মধ্যে পার্থক্যটা কি। এরপরে রূপ এসে বলতে থাকে, দাদা, আমি তোমাকে বারবার বলেছিলাম এই মহিলা যে সংসারে থাকবে সেই সংসারটা একদম
তছনছ হয়ে যাবে। এই মহিলার কথা শুনে তুমি ঋত বিদ্যার সংসারটা ভেঙে দিও না, কিন্তু তুমি তুমি আমার কথা শুনোনি। তুমি তুমি এই মহিলার কথা শুনে ঋত বিদ্যার সম্পর্ক ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিলে। তখন এই কথা শুনে দেখা যাবে রাজদীপ বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। এরপরে দেখা যাবে রুষা ও কৃতি বলে ওঠে, আমরা আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, তোমরা কোনোভাবে বুঝতে চাওনি। তোমাকে তোমাকে ভুলভাল বুঝিয়ে রেখেছিল মা। তখনই দেখা যাবে সৃঞ্জয়ী রুষাকে চিৎকার করে বলতে থাকে, রুষা তুই আমার মেয়ে হয়ে ওর হয়ে কেন কথা বলছিস তুই? তখনই দেখা যাবে রুষা বলতে থাকে, না মা, আমি তোমার মেয়ে হতে পারি, কিন্তু আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করব না। কখনোই নয়, অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দেব না। তুমি তুমি যেটা করেছো সেটা ভুল, সে ভুলের কোনো রকম কোনো ক্ষমা হয় না। তখন এই কথা শুনে দেখা যাবে সৃঞ্জয়ী অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে বিদ্যা সৃঞ্জয়ীকে বলতে থাকে, এখন এখন আপনার কি হবে? আপনার আপনার মুখোশটা তো খুলে গেল, তাই না? এখন আপনাকে কি পুলিশে দেওয়া উচিত নয়? তখনই সৃঞ্জয়ী ভয় পেয়ে বলতে থাকে, এসব কি বলছো তুমি রিত? বিশ্বাস করো, এসব কিছু সাজানো। তখনই রিত বলে, সরি সরি কাকিমা, আমাকে ক্ষমা করে দাও। কারণ কারণ আমি তোমাকে তোমাকে বুঝতে পারিনি, আমি ভুল বুঝেছিলাম, আমি তোমাকে ভুল চিনেছিলাম। তুমি যে এতটা জঘন্য, সত্যি আমি কখনো ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি হয়তোবা আমার জন্য অনেক ভাবো, তার কারণে তুমি আমাকে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে দিচ্ছ, কিন্তু আমি জানতাম না যে এসবের পেছনেও তোমার একটা স্বার্থ কাজ করছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে সৃঞ্জয়ী বলতে থাকে, বিদ্যা আমি তোমাকে ছাড়বো না। এরপরে অ্যাডভোকেট ঘোষাল বলতে থাকে, প্লিজ ম্যাম, আমাকে এখন ছেড়ে দিন, আমি তো সমস্তটা সত্য বললাম। আমাকে আমাকে টাকা দিয়েছিল, তার কারণেই আমি এই কাজটা করেছি। আমার কাজই তো টাকা নিয়ে এই কেসগুলো লড়া, আমি এটুকুই করেছি, এছাড়া আর কিছুই নয়। তবে আমাকে আমাকে কেন আটকে রাখবেন? এই বলেই দেখা যাবে সেখান থেকে অ্যাডভোকেট ঘোষাল চলে যায়। এরপরে দেখা যাবে বিদ্যা বলতে থাকে, সত্যি আপনাকে যত দেখি ততই অবাক হই। এই বলে বিদ্যা চলে যেতে থাকলে তখনই ঋত রাজদীপকে বিদ্যাকে আটকায় আর বলতে থাকে, কোথায় যাচ্ছ তুমি? তখনই বিদ্যা বলে, আমি নিজের জায়গায় যাচ্ছি, এখানে থাকার কোনো রকম কোনো অধিকার বা ইচ্ছে আমার নেই। এই কথা শুনে তখন দেখা যাবে হৃদ বিদ্যাকে বারবার বলতে থাকে, প্লিজ বিদ্যা, বোঝার চেষ্টা করো, ভুল বোঝাবুঝি তো সবার মাঝখানেই হয়, তাই বলে এভাবে চলে যাওয়াটা কি ঠিক? তখনই বিদ্যা বলে, না রিত, আমাদের মাঝখানে সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু সবকিছু তুমি নিজ হাতে শেষ করে দিয়েছো, এরপরে আর কিছু হওয়ার বাকি নেই, তাই প্লিজ আমাকে আমাকে কোনোভাবেই ডাকবে না। এরপরে দেখা যাবে হৃদ বলতে থাকে, প্লিজ বিদ্যা, এরকম করো না, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি তোমার কাছে বারবার বারবার ক্ষমা চাইবো, তুমি আমাকে ক্ষমা করে দাও, কোনোভাবেই ভুল বোঝো না। এই কথা শুনে দেখা যাবে বিদ্যা বলতে থাকে, এতে এতে তো করার করার কিছুই নেই, তাই না? তুমি তো আর কোনো কিছু করতে পারো না। এরপরে দেখা যাবে হৃদ বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তুমি কি কোনোভাবে আমাকে মেনে নিতে পারবে না? কোনোভাবেই আমাকে আমাকে ক্ষমা করতে পারবে না? তখনই বিদ্যা বলতে থাকে, না, আমি আপনাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আপনাকে কোনোভাবে ক্ষমা করা যায় না। আপনি যেটা যেটা করেছেন সেটার পরে আপনাকে কি করে ক্ষমা করি আমি, বলুন তো? আপনি আমাকে এতটা কষ্ট দিয়েছেন যা বলার বাহিরে। এরপরে দেখা যাবে এ কথা শুনে হৃদ বলতে থাকে, বিদ্যা, আমি তোমার দুটো পা ধরছি। এই বলে পায়ের কাছে যখনই বসতে যাবে তখনই বিদ্যা বলে, এসব কি করছেন আপনি? তখনই রাজদীপ বলে, আমি তোমার শ্বশুর মশাই, তোমার বাবার মতো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, ফিরে আয়, এভাবে আর যাস না। এরপরে এরপরে দেখা যাবে বিদ্যা বলতে থাকে, সরি, আমার আমার এখানে থাকাটা একদম ঠিক হবে না, আমাকে এখান থেকে যেতে হবে। এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়। তখনই হৃদ কান্না করতে থাকে আর বলতে থাকে, ড্যাড, আমি এখন কি করব? আমি তো বিদ্যাকে বিশ্বাস না করে ভুল বুঝেছিলাম, এখন তো বিদ্যা আমাকে ছেড়ে চলে গেল, আমি ওকে কি করে বোঝাই? তখনই হৃদ বলে, তুমি বরং বিদ্যার বাড়িতে চলে যাও, বিদ্যার কাছে গিয়ে বিদ্যাকে ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করো, দেখো ও কোনো কথা শোনে কিনা। তখনই দেখা যাবে হৃদ বলতে থাকে, ঠিক আছে ড্যাড, আমি চেষ্টা করছি। এদিকে দেখা যাবে বিদ্যা বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি তো এই ভালোবাসাটাই চেয়েছিলাম, কিন্তু তোমরা তোমরা আমার মধ্যে ভেদাভেদ তৈরি করে দিয়েছো, তোমরা আমাকে ভালোবাসোনি, সবসময় দূরে দূরে রেখেছো, আমি কোনোভাবেই সেটা মেনে নিতে পারিনি। এ কথা শুনে দেখা যাবে
এদিকে হৃদ বলতে থাকে, ড্যাড যে করে হোক বিদ্যাকে আমার চাই, বিদ্যাকে এনে দাও আমাকে, আমি তো বিদ্যাকে অনেক ভালোবাসি, আমি আমি বিদ্যাকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো ড্যাড, আমি বিদ্যাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, বিদ্যাকে যে করেই হোক আমার জীবনে আমি চাই। তখনই দেখা যাবে রাজদীপ বলতে থাকে, আমি চেষ্টা করব বিদ্যাকে ফিরিয়ে আনতে, বিশ্বাস কর আমিও জানতাম না যে সবকিছু সৃঞ্জয়ই সাজানো, আমি জানতাম যে বিদ্যাই নিজে নিজেই করছে এই সবকিছু। এরপরে দেখা যাবে এ কথা শুনে হৃদ বলতে থাকে, ঠিক আছে ড্যাড, আমি দেখছি কি করা যায়।